স্থাপন। বর্ষায় 1 মাস ধরে জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে সাতক্ষীরা পৌরসভার 12 গ্রামের মানুষ। প্রভাবশালীদের অবৈধ মাছের ঘের, পানি নিষ্কাশনে বাধা, অভিযোগ এলাকাবাসী। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলছে দখলের মহা উৎসব। অবৈধ বাস স্ট্যান্ড, হাটবাজারে সংকুচিত সড়কে বাড়ছে দুর্ঘটনা। বৃষ্টি শেষ হলে উচ্ছেদের আশ্বাস সড়ক বিভাগের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নোয়াখালী জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষের মধ্যে চলছে হাহাকার। সুপেয় পানি ও খাদ্যের অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে পানিবন্দী 25 লাখ মানুষ। পানিবাহিত রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর ৮ উপজেলার 25 লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছে। বন্যার পানি নামার সাথে বাড়ছে পানিবাহিত রোগবালাই। নানা রোগে আক্রান্ত হচ্ছে বানভাসীরা। তবে স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবীরা বিশুদ্ধ পানি, ওষুধ, স্যালাইন সরবরাহ করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। চরম দুর্ভোগে রয়েছে পানিবন্দী লাখ লাখ মানুষ। পানীয়গুলা খুবই খারাপ, আমরা ব্যবহার করতেছি যে সবই অসুস্থ হইতেছি, আবার বাথরুমের মইগুলা করতেছি যে সবই অসুস্থ হইতেছি। অনেক রোগ দিয়ে জীবনে ছড়াইতেছে, বাচ্চাদের ক্ষতি হইতেছে, বাচ্চাদেরও পানি ভরে গোসল করতে পারে না, গোসল করলে বাচ্চাদের চুলকানি হয়। দুর্গম এলাকাগুলোতে ত্রাণ না পৌঁছানোর কারণে বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাব প্রকট আকার ধারণ করেছে। এদিকে গেল দুদিনে জেলার সদর ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1000-এর বেশি রোগী ভর্তি হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। নোয়াখালীতে অতিরিক্ত বন্যার কারণে সব জায়গায় ডায়রিয়া দেখা দিচ্ছে। আমি ডায়রিয়া রোগী, আমি এখন বর্তমানে বেগমগঞ্জ 10 বেডে ভর্তি আছি। আমার সাথে আরো অনেক রোগী আছে, সবাই ডায়রিয়া রোগী। বন্যার কারণে হাজার হাজার যে পানিগুলো, এগুলা নোংরা, কাঁচা, অনেক জীবাণু হয়ে গেছে। এই কারণে হাজার হাজার রোগী হসপিটালে ভর্তি আছে। নোয়াখালীতে বন্যার পানি অনেক সমস্যা হইতেছে, অনেক কিছু ভাইসে গেছে। আজকে 5-6 দিন হইতেছে আমার বাচ্চার ডায়রিয়া। দুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহের পরামর্শ দেন এই স্বাস্থ্য কর্মকর্তা। আপনারা যারা বিশুদ্ধকরণ ট্যাবলেট পান নাই, বিশুদ্ধকরণ ট্যাবলেটগুলো আপনারা আমাদের হসপিটালে আছে, আপনারা নিয়ে যেতে পারেন। আপনারা এই বিশেষ করে পানির ব্যাপারে সচেতন হন, নইলে এটা এন্ডেমিক আকারে খুবই ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে। বিভিন্ন রোগ মহামারী আকার ধারণ করার আগে যথাযথ চিকিৎসা সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবি বানভাসীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। কুমিল্লায় আরও 2 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফলে আশ্রয় কেন্দ্রে বেড়েছে মানুষের চাপ। খাদ্য সংকটে চলছে হাহাকার। বন্যা কবলিত প্রায় 10 লাখ মানুষ, আর আশ্রয় কেন্দ্রে রয়েছে 82,000 মানুষ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। প্রতিটি উপজেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 24 ঘন্টায় কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে আকস্মিক বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রে বেড়েছে মানুষের চাপ। বন্যায় খাদ্য সংকটে রয়েছে বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না উপজেলাগুলোতে। এতে আশ্রয় কেন্দ্র সহ বন্যার্তদের মাঝে বাড়ছে হাহাকার। এদিকে দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। আমার বয়সে তো পানি দেখি নাই, আমি বাধ্য করতে ওই নৌকা দিয়েছে রাস্তার উপরে, আনুর উপরে পানি, বাড়ি তো ডুবিয়ে গেছে। ঠিক আছে, বুঝছেন, ইনকাম রুজি কিচ্ছু নাই, করার মতো ক্ষমতা তো নাই। আমার ওই যে সিএনজিটা ওই যে পানির উপরে ভাসতেছে, এখন এই পানি কবে কমবে, কবে আমি গাড়ি চালাবো, আবার পানি কমার পরে এই গাড়ি তো আমার আরো প্রায় 50,000 টাকা খরচ হবে। এই পর্যন্ত আমরা ত্রাণ পাইছি বলতে একদিন 2 কেজি আলু, 1 কেজি আলু হবে, আর 2 কেজি চাউল হবে, আধা কেজি তেল হবে, এ পর্যন্ত পাইছি। ওকে আসলে শুধু ঘা হয়ে যাওয়ার কারণেই, পানিবাহিত রোগের কারণেই ডাক্তারের কাছে যাইতেছে, এই সমস্যাটাই বেশি। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিটি উপজেলায় ত্রাণ বিতরণ চলছে বলে জানান এই কর্মকর্তা। সকল উপজেলাগুলোতে আমাদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে
আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ, আমাদের বিশেষ করে আমাদের ছাত্র সমন্বয়কদের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবী সংগঠন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে নিয়ে সমন্বিতভাবে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি কমলেও বেড়েছে বানভাসীদের দুর্ভোগ। পানির নিচে এখনো তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি, সেই সাথে ভেসে গেছে 8 শতাধিক পুকুরের মাছ। বন্যায় ঘরবাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় হাহাকার চলছে। এই মাছগুলো আমি অনেক দাঁড় করদা করে অনেক কষ্টের বিনিময়ে আমি এই মাছগুলো ফালাইছি। এখন আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে খাবো? সরকার যদি আমাদেরকে আর্থিক সহযোগিতা করে বা মাছের পোনা দিয়ে সহযোগিতা করে, নতুন করে আমরা পুকুরগুলোকে আবার চাষের আওতায় নিতে পারবো। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরগুলো। ওনারা আমার কাছে তাই দাবি করছেন যে সরকারের কাছে আহ্বান করার জন্য, এবং আমরাও আশা করছি যে একটা সহায়তা করবে, নাহলে ওরা বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তার পাশাপাশি ফেনীতে চিকিৎসা সেবা দিচ্ছে নৌবাহিনী। বন্যা পরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় নৌবাহিনী ফেনীর ফুলগাজী উপজেলায় 30 শয্যার একটি অস্থায়ী ফিল্ড হসপিটাল স্থাপন করেছে। হাসপাতালটিতে কার্ডিওলজিস্ট, সার্জিক্যাল অ্যানেস্থেশিয়া, অর্থোপেডিক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম ইনডোর ও আউটডোরে সেবা দিচ্ছে। রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ, খাবার, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হচ্ছে। দেশে বন্যা পরিস্থিতির পাশাপাশি সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বৃহস্পতিবার ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ও মির্জানগর ইউনিয়নের সুবার বাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি এই আহ্বান জানান। অ্যানি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হবে। এছাড়া তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অর্থ দেওয়া হবে। চলতি বর্ষায় 1 মাস ধরে জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে সাতক্ষীরা পৌরসভার 12টি গ্রাম। এর মধ্যে টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের অবৈধ মাছের ঘের তৈরির কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। পানি নিষ্কাশনে কাজ শুরু করার কথা জানালেও মিডিয়ার সামনে কথা বলতে রাজি নন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক। সাতক্ষীরা থেকে রাহাত রাজার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা পৌরসভার কাটিয়া, মাঠপাড়া ও গদাইবিল, মুঞ্জিতপুর, গড়ের কান্দা, কুখরালি, টাবরার ডাঙ্গি, রাজার বাগান, বদ্দিপুর কলোনি, রথখোলা সহ বিভিন্ন এলাকায় পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ। তলিয়ে আছে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, প্রাইমারি স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। অকেজো হয়ে পড়ে আছে টিউবওয়েল ও পয় নিষ্কাশন ব্যবস্থা। আমাদের গদাইবিল নামক যে স্থানটা, ওখান থেকে শুরু করে আমাদের মাঠপাড়া অঞ্চল পর্যন্ত আমরা সবাই পানিতে হাঁটুর উপরে, ঘরের ভিতরে হাঁটুর পর্যন্ত পানি। এর জন্য জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জানমালের ক্ষতি হচ্ছে, আমরা ঠিক মতো থাকতেও পারি না। এমনকি এই পানিতে বর্জ্য কেমিক্যাল, মূত্র, মল ত্যাগ করে আমাদের পানি দূষিত হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের রোগবালাই বৃদ্ধি পাচ্ছে। প্রভাবশালীরা পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অবৈধভাবে ঘের করার কারণে হাজারো পরিবার জলাবদ্ধ হয়ে পড়েছে। বছরের পর বছর ধরে জলাবদ্ধতার শিকার এলাকাবাসী। এখন একটা ছোট বাচ্চা ক্লাস 1-2-তে পড়ে, সে মাদ্রাসায় 15 দিন 20 দিন আসতে পারতেছে না। এই পাশে আমাদের মসজিদ, এই মসজিদে নামাজও এখন জুমা মসজিদ, দীর্ঘদিনের একটা পুরাতন মসজিদ, এখানে নামাজ এখন আর হচ্ছে না। আমাদের ঘরে থাকাবার কোনো লাইন নেই, আমরা এখন রাস্তায় বেড়াচ্ছি। আমাদের ছোট ছোট শিশু বাচ্চা নেই, আমরা কি করব? সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সদর উপজেলার নির্বাহী অফিসার সৈয়ব আহমেদ, কিন্তু তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে 2 দিন যোগাযোগ করলেও ক্যামেরার সামনে কথা বলার সময় হয়নি তার। প্রায় 1 যুগ ধরে প্রতি বর্ষায় জলাবদ্ধতার শিকার সাতক্ষীরার পৌর এলাকার মানুষ। এবার পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান চান পৌরবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।
ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনা সহ ৫৪ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় হত্যা মামলা হয়েছে। বুধবার রাতে জেলা সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের বাবুল মিয়া বাদী হয়ে তার ভাই জহিরুল ইসলামকে হত্যার অভিযোগে মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিনকে হুকুমের আসামি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ মোজাফর হোসেন বলেন, বাদীর এজাহার মামলা হিসেবে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। নাটোরের বড়াই গ্রামে পৌর বিএনপির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বড়াই গ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার জানান, বুধবার রাতে দুর্বৃত্তরা মৌখারা বাজারে পৌর বিএনপির কার্যালয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান বড়াই গ্রাম থানার ওসি শফিউল আজম খান। হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান বিএনপি নেতা আব্দুল মজিদ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে চলছে দখলের মহোৎসব। মহাসড়কটি ৪ লেনের হলেও অবৈধ স্ট্যান্ড, হাটবাজার ও দোকান বসায় সংকুচিত হয়ে পড়েছে রাস্তার প্রস্থ। এতে এই অঞ্চলের মানুষের বেড়েছে দুর্ভোগ, সেই সাথে বাড়ছে দুর্ঘটনা। ময়মনসিংহ সড়ক বিভাগ বলছে, বৃষ্টি শেষ হলেই শুরু হবে উচ্ছেদ অভিযান। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ জেলার ভালুকা, ত্রিশাল, চুরখাই, চরপাড়া সহ বিভিন্ন জায়গায় সড়কের ওপর গড়ে উঠেছে বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। কোথাও বসেছে হাটবাজার। এতে রাস্তার প্রশস্ততা কমে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। রয়েছে ধীরগতি যানবাহনের দাপট। অবৈধ দখলের কারণে মহাসড়কটিতে দুর্ভোগের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনাও। চরপাড়া মোড় থেকে শুরু করে ত্রিশাল পর্যন্ত অসংখ্য বাজার এবং সেই বাজারগুলোতে অবৈধ দোকানপাটের একটি অবস্থান আছে। পাশাপাশি বিভিন্ন ধরনের অটো স্ট্যান্ড, মাইক্রো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড আছে। নিরাপদ যাত্রায় বাধা বিঘ্ন হচ্ছে। জায়গায় জায়গায় বাস স্ট্যান্ড, বালুর ব্যবসা, বাজার, এগুলোর কারণে কিন্তু এই 4 লেনের সুবিধাটা আমরা পাচ্ছি না। সমস্ত গাড়িগুলো দাঁড়ায় বাজারের মধ্যে এবং সেখানে প্যাসেঞ্জার ওঠানামা করে, যার ফলে দ্রুত গতির যানবাহনগুলা যেমনি হোক যে হোক সেখানে দাঁড়াতে হয়। বিভিন্ন সিন্ডিকেটের কবল থেকে মহাসড়কটি দখল মুক্ত করার দাবি জানালেও কোনো প্রতিকার মেলেনি বলে জানান নিরাপদ সড়ক চাই এর নেতা। এক ধরনের গায়ের জোর বলবো, তাদের গায়ের জোর বা তারা এইটার উৎসটা কোথায়, এই জোরের উৎস কোথায় আমি জানি না। তাদের শক্তির বলেই এই আমাদের এই হাইওয়ে রাস্তাগুলা এবং বিশেষ করে শহরের যে আমাদের যে ফুটপাথগুলা এবং রাস্তার দুই পাড়গুলো দখল হয়ে আছে দীর্ঘদিন ধরে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বর্ষা মৌসুম শেষেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শুরু হবে উচ্ছেদ অভিযান। আমরা ওই যে ঢাকা ময়মনসিংহ রুটে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ, এই ব্যাপারে আমরা ইতিমধ্যে কিছু কিছু জায়গায় আমরা করেছি, অপসারণ করেছি। সামনে যে একটু বৃষ্টিপাত কমলে আর কি আবার অতি দ্রুতই আমরা এই ইয়েগুলো অপসারণের, এই অবৈধ স্থাপনা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিব। মহাসড়কটিতে নিরাপদ ভ্রমণের জন্য আশ্বাসের পরিবর্তে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের বাস্তবায়ন দেখতে চায় ময়মনসিংহবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। নাটোরের নলডাঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে বাবু ও রাইচুদ্দিন নামে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মোহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। একই সাথে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। পাবলিক প্রসিকিউটর আনিসুর রহমান জানান, 2014 সালের 6 মে রাতে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান আসামিরা। চাঁপাইনবাবগঞ্জে ডাক্তার গোলাম কাজেব আলী হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। দুপুরে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন ডাক্তার ময়জউদ্দিন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার SM মাসুদ পারভেজ ও সিভিল সার্জন ডাক্তার মাহমুদুর রশিদ। ডাক্তার কাজেমকে 2023 সালের 30 অক্টোবর রাতে নগরীর বর্ণালী মোড়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় মামলা হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি।
চট্টগ্রামে শ্রমিকদের ওপর নির্যাতন ও বিভিন্ন গাড়ি থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শ্রমিকরা। সকালে চট্টগ্রাম এক্সক্লুসিভ কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী ইমাম। এই সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরে অরাজকতা সৃষ্টি করে চাঁদাবাজি করে আসছে কতিপয় সন্ত্রাসী। পরিবহন সেক্টরে সুশাসন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। উত্তরায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মোহাম্মদ জসিমের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। বুধবার সন্ধ্যায় টঙ্গী বৌবাজার এলাকায় জসিমের পরিবারের সাথে দেখা করে আর্থিক সহায়তা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রকুন, যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু, KM খালিদুজ্জামান জুয়েল, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, জাসাস উত্তরের আহ্বায়ক শরীফুল ইসলাম। হেলাল খান বলেন, আন্দোলনে হতাহতদের প্রত্যেকের বাসায় গিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে, প্রয়োজনে তাদেরকে দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। আমাদের একজন সহযোদ্ধা জসিম উদ্দিন শহীদ হয়েছেন, তার পরিবারের সাথে দেখা করতে এসেছি, তার মার সাথে দেখা করেছি, তার দুজন ভাই আছে, ছোট দুই ভাই। আমরা যতটুকু পেরেছি সামান্য সহযোগিতাও তাদেরকে করেছি এবং তাদেরকে আশ্বাস দিয়েছি যে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জাসাসের পক্ষ থেকে আমরা সবসময় তাদের পাশে থাকব। চিকিৎসক ও লোকবল সংকট সহ নানা অনিয়মে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নোংরা পরিবেশ, গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বিকল, পানি সংকট সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত 50 শয্যা এ হাসপাতাল। চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট নিরসনে জনবল নিয়োগ সহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার কেন্দুয়া উপজেলা চিকিৎসা সেবার একমাত্র ভরসা 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ এই হাসপাতালে রয়েছে শয্যা ও চিকিৎসক সংকট। ডাক্তার না থাকায় আল্ট্রাসোনোগ্রাম মেশিনটিও অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। হসপিটালটাতে কোনো ওষুধ নাই, নার্স কিংবা ডাক্তার অনেক কিছুর অভাব আছে। প্রয়োজনীয় ওষুধপত্রের বেশিরভাগই বাহির থেকে কিনতে হয় এবং জরুরি প্রয়োজনে মেলে না অ্যাম্বুলেন্স সেবাও। এমন অভিযোগ করে দ্রুত সমস্যার সমাধান চান সেবা প্রত্যাশীরা। মানসিক রিপোর্ট করে এক্সরে রুম বা বিভিন্ন পরীক্ষার যে রুমগুলো আছে, যে মেশিনগুলো আছে, এখান থেকে যাতে কোনো টাকা না নেওয়া হয়। জনবল সংকট থাকায় বিপাকে রয়েছেন দায়িত্বরতরা, এমনটাই দাবি এই নারী চিকিৎসকের। এই ব্যাপারে কতটুকু ম্যানপাওয়ার সংকট আছে এবং কি আছে, এই তথ্যটা আপনাদেরকে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একদম সঠিকভাবে আপনাদেরকে দিতে পারবে। হাসপাতালের সিনিয়র স্টাফ জানান, সব ধরনের ওষুধের সাপ্লাই থাকে না, তাই রোগীদের হাতে সব ঔষধ দেওয়াও সম্ভব হয় না। অনেক রোগীকেই ফেরত যেতে হচ্ছে আমাদের ওষুধের সংকটের জন্য। বিশেষভাবে ডায়াবেটিক রোগী যারা, তাদেরকে আমরা 2 মাস ধরে ওষুধ দিতে পারছি না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে তীব্র জনবল সংকট রয়েছে, ফলে দাপ্তরিক কাজ সহ চিকিৎসা সেবায় অনেক অসুবিধা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 34 জন ডাক্তারের ভিতরে আমাদের 11 জন ডাক্তার আছেন, আর এখানে নার্সের সংকট, নার্স 25 জনের ভিতরে আছেন 17-18 জন। তীব্র জনবল সংকট সহ আনুষঙ্গিক সকল সমস্যা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিভিল সার্জন। দ্রুততম সময়ের মধ্যেই এই চিকিৎসা সংকটটা কেটে যাবে। তাছাড়া কিছু স্বাস্থ্যকর্মী সহ অফিস স্টাফের সংকট রয়েছে, আমরা নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। পার্শ্ববর্তী কয়েক উপজেলার কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। দীর্ঘ 12 বছর পর আগামী জানুয়ারিতে চালু হতে যাচ্ছে দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট BRT প্রকল্পের 22 কিলোমিটার সড়ক। ঢাকার সাথে গাজীপুরের সহ যোগাযোগ ব্যবস্থা ও সময় কমিয়ে আনতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, ডিসেম্বরে চালুর কথা থাকলেও কিছু ক্ষয়ক্ষতির জন্য জানুয়ারিতে সড়কটি পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। গাজীপুর থেকে মোহাম্মদ আশরাফ হোসেন ঢালির পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। 3 দফা মেয়াদ বাড়িয়ে কাজ হয়েছে 80%।
কাজের ধীরগতির কারণে ভাঙাচোরা খানাখন্দে ভরা রাস্তায় বছরের পর বছর অসহনীয় যানজটে ভোগান্তিতে পড়েছে মানুষ। দফায় দফায় দুর্ঘটনায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিআরটি প্রকল্প এলাকা। প্রকল্পটি চালু হলে আশেপাশের যানজট অনেকটাই কমে আসবে বলে জানায় স্থানীয়রা। 9টার পর থেকে আপনার পুরো রাস্তায় একদম ব্লক থাকে, মানে আসা যাওয়ার যে মানুষের যাতায়াতে যে পারাপার হবে এরকম কোনো পরিস্থিতি থাকে না। বিআরটিসিটা চালু হলে অবশ্যই আমরা উপকৃত হব। যখন স্কুল বা কলেজ খোলা থাকে তখন পারাপারের জন্য একটু প্রবলেম হয়। বিআরটির কাজটা সম্পূর্ণ সমাধান হলে আসলে জনগণের উপকার হবে, বিশেষ করে ঢাকামুখী যারা গাজীপুরে যারা আছে। সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে শেষ হতে যাচ্ছে এই প্রকল্প। বিআরটি প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী জানুয়ারিতে সড়কটি পুরোপুরি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন হতে পারে যে আমরা যদি ডিসেম্বরের মধ্যে বাস পেয়ে যাই তাহলে আমাদের হয়তো আমরা পরীক্ষামূলকভাবে আমরা চালু করতে পারি। জানুয়ারিতে আমরা ধরে নিতে পারি জানুয়ারিতে আমরা বাস আমরা চালাইতে সক্ষম হব যদি এভরিথিং ইজ ওকে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিআরটির যেসব মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্বল্প খরচ ও দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে বলে জানান এই কর্মকর্তা। এখানে তো কোনো ফার্নিচারও ছিল না, কোনো ঘরবাড়িও ছিল না যে এটাকে ভেঙে পোড়াবে। সেখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের হয়তো আমরা এখনো ফাইনাল ডিটারমিনেশনে যাই নাই, তো এটা রিপ্লেস করে হয়তো কিছু রিপেয়ার করা যাবে, কিছু রিপ্লেস হবে। আশা করছি আমরা যে সবকিছুই ঠিকঠাক মতো থাকবে। 2013 সালে একনেকের সিদ্ধান্তের পর 2015 সালে প্রকল্পটির কাজ শুরু হয়। শুরুতে ব্যয় ধরা হয়েছিল 2398 কোটি 4 লাখ টাকা। 3 দফা সংশোধনের পর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 4268 কোটি 32 লাখ 43 হাজার টাকা। শুরুতে প্রকল্পের দৈর্ঘ্য ছিল চান্দনা চৌরাস্তা থেকে ঢাকার কেরানীগঞ্জ পর্যন্ত। পরে সময় ও ব্যয় বাড়ানো হলেও প্রকল্পটি সংকুচিত করে চান্দনা চৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত করা হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ সারা দেশ। এর আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নোয়াখালী, কুমিল্লা সহ বন্যা দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে হাহাকার, রোগবালায় ছড়িয়ে পড়ার শঙ্কা। ফেনীতে নৌবাহিনীর অস্থায়ী ফিল্ড হসপিটাল স্থাপন। বর্ষায় 1 মাস ধরে জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে সাতক্ষীরা পৌরসভার 12 গ্রামের মানুষ। প্রভাবশালীদের অবৈধ মাছের ঘের পানি নিষ্কাশনে বাধা, অভিযোগ এলাকাবাসীর। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলছে দখলের মহোৎসব। অবৈধ বাস স্ট্যান্ড, হাটবাজারে সংকুচিত সড়কে বাড়ছে দুর্ঘটনা। বৃষ্টি শেষ হলেই উচ্ছেদের আশ্বাস সড়ক বিভাগের। দেখছিলেন সংবাদ সারা দেশ, দেখুন এগিয়ে থাকুন।